ছবি শুরুতে দেখা যায় ভারতের একটি দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় একটা অন্ধ ছেলে। তার বাবা খুব খুশি হয়ে নাম রাখে শ্রীকান্ত, যে একদিন মস্ত বড় ক্রিকেটার হবে এই আশা। কিন্তু যখন দেখলো বাচ্চাটি অন্ধ, তখন তার বাবা রাগে দুঃখে তাকে মাটি চাপা দিতে চেয়েছিল, এই ভেবে যে বড় হয়ে সে কিছুই করতে পারবে না, বরং তার জন্য সারাটা জীবন তার মা বাবাকে কষ্ট করতে হবে। কিন্তু তার মা তার বাবাকে অনেক অনুনয় বিনয় করে তার জীবন বাঁচায়। স্কুলে পড়ার সময় তার প্রচন্ড মেধা প্রকাশ পায়। যখন সে তার টিচারকে একদিন গণিতের জটিল সূত্র ব্যবহার করে মুখে মুখে একটা অঙ্ক সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দেয়, তখনই তার টিচার বুঝতে পারে যে এই ছেলেটি একদিন বিশ্ব জয় করবে। একদিন তার এক সহপাঠী তাকে ক্রিকেট খেলার কথা বলে তার মুখে বল ছুড়ে মারে, আর সে যখন প্রতিবাদ করতে চায় তখন সেই ছেলেটি তাকে মারতে থাকে। আর শ্রীকান্ত পালিয়ে না গিয়ে সেও উল্টা ওই ছেলেটিকে মারতে থাকে। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, কেন তুই পালিয়ে গেলি না? তখন শ্রীকান্ত বলে, আমি অন্ধ, যেখানে যেতাম ওরা আমাকে ঠিকই ধরে ফেলতো, তাই আমি শুধু পাল্টা আক্রমণই করতে পারি। একদিন তার স্কুলের শিক্ষক শ্রীকান্তের বাবাকে বলল যে শ্রীকান্ত অনেক মেধা, কিন্তু এই গ্রামীণ পরিবেশে সে যদি পড়াশোনা করে তার মেধার কোনো প্রকাশ করবে না, তাই তুমি তাকে হায়দ্রাবাদের একটি দৃষ্টি প্রতিবন্ধী স্কুল আছে যেখানে ছাত্রদেরকে ফ্রি পড়াশোনা করানো হয়, তুমি তাকে সেখানে ভর্তি করো। সেই স্কুলে ভর্তি হবার পরপরই তার জীবনের গতিপথ পাল্টে যায়। সে যে একটা আসল হীরা সেটা চিনতে পারে তার সেই স্কুলের দেবিকা ম্যাডাম। দেবিকা ম্যাডাম আসলে তাকে দুনিয়াটাকে চিনতে বুঝতে শেখায়। একদিন স্কুলের বার্ষিক পরীক্ষার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ট্রাস্টি বোর্ড মেম্বার, আর তার এই আসার উপলক্ষে শ্রীকান্তকে কিছু বলার জন্য তার স্কুলের হেডমাস্টার স্টেজে আমন্ত্রণ জানায়। শ্রীকান্ত শুরুতেই বলতে থাকে, আমাদের স্কুলের জন্য যে টাকা ডোনেশন করা হয় তার অর্ধেক চলে যায় আমাদের প্রিন্সিপাল স্যারের পকেটে, আর বাকি টাকা দিয়ে তারা সবাই মিলে প্রতিদিন মাংস খায়। আমাদের শুধু খাবারের জন্য আলু ভর্তা আর বেগুন ভর্তা বরাদ্দ। প্রতিদিনই কিন্তু আমরা মাংসের গন্ধ পাই, কিন্তু একটা দিনও খেয়ে দেখতে পারলাম না। এই চরম সত্যি কথা বলার অপরাধে তাকে সেই স্কুল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তারা তার কাছ থেকে যে ওয়াকিং স্টিকটা দিয়েছিল চলাফেরা করার জন্য ওটা পর্যন্ত কেড়ে নেয়, তাই সে ওই লাঠিটা ছাড়া একদম অসহায় হয়ে পড়ে। সে রাস্তায় চলাফেরা করতে গিয়ে বারবার গাড়ির সাথে ধাক্কা খেতে থাকে। তখন তার স্কুলের দেবিকা ম্যাডাম খবর পেয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। তার দেবিকা ম্যাডাম শ্রীকান্তের পরিবারকে ফোন করে বলে যে আজ থেকে শ্রীকান্তের সমস্ত দায়িত্ব আমার। শ্রীকান্ত কি করবে, কি খাবে, কোথায় পড়বে, সব সিদ্ধান্ত নেব আজ থেকে আমি। দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে বিভিন্ন বিষয়ের অডিও রেকর্ড করে দেয়, আর শ্রীকান্ত সেগুলো শুনে শুনে মুখস্থ করে। এইদিকে শ্রীকান্ত কলেজের ভর্তি পরীক্ষায় 96% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে। তার খুব ইচ্ছে সে বিজ্ঞান বিভাগে ভর্তি হবে, কিন্তু দেবিকা ম্যাডাম তাকে বলে কলেজের কর্তৃপক্ষ কোনোভাবেই একজন দৃষ্টি প্রতিবন্ধীকে বিজ্ঞান বিভাগে ভর্তি করতে চাচ্ছে না। তারা বলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শুধুমাত্র আর্টস বিভাগে ভর্তি হতে পারবে। এই কথা শোনার পর শ্রীকান্ত একদম মুষড়ে পড়ে। সেটা দেবিকা ম্যাডামকে বলে, ম্যাডাম আমি যদি পড়ি তাহলে শুধু বিজ্ঞান বিভাগে পড়বো। তার ম্যাডাম তাকে বলে, ওদের হায়দ্রাবাদের এডুকেশন সিস্টেমে এরকম কিছুই নেই, আসলে আমরা আসলে কিছুই করতে পারবো। তখন শ্রীকান্ত বলে, তাহলে হায়দ্রাবাদের এডুকেশন সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে। তাই তারা দুজন মিলে প্ল্যান করে তারা হায়দ্রাবাদের জেলা কোর্টে গিয়ে হায়দ্রাবাদের এডুকেশন বোর্ডের বিরুদ্ধে মামলা করবে। আর যে কথা সেই কাজ। কোর্টের মধ্যে তার বিপক্ষের উকিল তার মামলা নিয়ে উপহাস করতে থাকে। তারা বলে শুধু শুধু সায়েন্স নিয়ে পড়তে যাবার জিদ করেছে মিস্টার শ্রীকান্ত ভোলা। এমনকি জজ সাহেবও তাকে প্রশ্ন করে কেন সে সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছে। শ্রীকান্ত বলে, দৃষ্টিশক্তির উপর কারোর পড়াশোনা করা নির্ভর করে না, পড়াশোনা নির্ভর করে তার মেধার উপর। আমি ভর্তি পরীক্ষায় 96% নাম্বার পেয়েছি, তাই আমার সায়েন্স নিয়ে পড়ার অধিকার আছে। বিপক্ষের উকিল শ্রীকান্তকে বলে, নিউটন আপেল পড়া গাছ থেকে দেখেছিল বলেই গ্র্যাভিটির সূত্র আবিষ্কার করতে পেরেছিল। এই কথা শোনার পর সে তার হাত থেকে ওয়াকিং স্টিকটা ফেলে দেয়। তখন সে প্রশ্ন করে, আমি দেখি নাই সত্যি যে আমার হাত থেকে ওয়াকিং স্টিকটা পড়ে গেছে, কিন্তু এই কোর্টের মধ্যে উপস্থিত কেউ কি বলতে পারবে কতটা স্পিডে এই লাঠিটা আমার হাত থেকে পড়েছে? সবাই একটু নড়ে চড়ে বসে। শ্রীকান্ত ভোলা তখন নিউটনের গতির সূত্র মুখে মুখে প্রয়োগ করে সঠিকভাবে বলে ফেলে যে কত গতিতে তার হাত থেকে ওই ওয়াকিং স্টিকটা পড়েছিল। তখন সবাই একদম হা করে তাকিয়ে থাকে। সে বলে, গতিকে বোঝার জন্য চোখের কোনো দরকার নেই, কারণ গতিকে শুধু অনুভব করা যায়। জজ সাহেব তার এই যুক্তি দেখে অনেক খুশি হয়। সে পরের দিনই কলেজের প্রিন্সিপালকে কোর্টে হাজির হবার জন্য নির্দেশ দেয়। পরের দিন কোর্টে কলেজের প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আমাদের কলেজে দৃষ্টি প্রতিবন্ধীদের আসলে কোনো ব্যবস্থা নেই, তারা সেখানে নর্মাল স্টুডেন্টদের সাথে কোনোভাবে পেরে উঠতে পারবে না। এই কথা শুনে শ্রীকান্ত একদম রেগে যায়। সে বলে, আমি সব করতে পারি। তখন প্রিন্সিপাল স্যার তাকে একটা বিজ্ঞানের বই দিয়ে তাকে বলে, এখান থেকে কিছু পড়ে শোনাও তো। শ্রীকান্ত পড়তে পারে না কিছু। তখন শ্রীকান্ত প্রিন্সিপাল স্যারকে তার একটা বই দিয়ে বলে, এখান থেকে আপনি কিছু পড়ে শোনান স্যার আমাকে।
তখন তার প্রিন্সিপাল স্যার বলে, এটা তো একটা ব্রেল বই, এটা শুধু দৃষ্টি প্রতিবন্ধীরাই পড়তে পারে। তখন শ্রীকান্ত বলে, স্যার আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা যদি এডুকেশন সিস্টেমটা চালাতাম তাহলে আপনারা কিছুই করতে পারতেন না। তখন তার প্রিন্সিপাল স্যার বলতে থাকে, একজন দৃষ্টি প্রতিবন্ধীকে যদি আমাদের কলেজে ভর্তি করাই তাহলে আমাদের কলেজের রেজাল্ট খারাপ হয়ে যাবে। তখন দেবিকা ম্যাডাম বলে উঠে, আপনার কলেজের পাশের হার মাত্র 45%, 90% স্টুডেন্টসই শ্রীকান্ত থেকে অনেক কম নাম্বার পেয়েছে। তাই শ্রীকান্ত সেই কলেজে ভর্তি হলে আপনার কলেজের সুনাম বাড়। শেষ পর্যন্ত শ্রীকান্ত সেই মামলায় জয়ী হয় এবং কলেজ কর্তৃপক্ষও বাধ্য হয়ে তাকে সায়েন্সে ভর্তি হওয়ার সুযোগ দেয়। কলেজে সে খেলাধুলা, পড়াশোনা সবকিছুতেই দারুণ করতে থাকে। সে কলেজের ফাইনাল পরীক্ষায় 98% মার্কস পেয়ে প্রথম স্থান অধিকার করে। এই খুশির সংবাদ সেই জজ সাহেবকে দিতে গিয়ে শুনে ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম লিড ইন্ডিয়া মুভমেন্ট নামে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, যেখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা উপস্থিত থাকবে। এরকম একটি প্রোগ্রামের কথা শুনে শ্রীকান্ত ভোলা সে জজ সাহেবকে অনুরোধ করে তাকে সে অনুষ্ঠানে একটু সুযোগ করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত শ্রীকান্ত সুযোগ পায় সে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানের সবাইকে জিজ্ঞেস করে, মিস্টার প্রেসিডেন্ট তোমরা আসলে কে কি হতে চাও বড় হয়ে? তখন শ্রীকান্ত বলে ওঠে, স্যার আমি ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী প্রেসিডেন্ট হতে চাই। তার এই উত্তর শুনে সবাই হাসাহাসি করলেও আব্দুল কালাম তাকে শুভকামনা জানায় এবং তার জন্য দোয়া করে। শ্রীকান্ত ভারতের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট টিমে খেলার সুযোগ পায়। আর এই খুশিতে তার বাবা সারা গ্রাম নেচে গিয়ে আনন্দ ফুর্তি করে। তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তার ছেলে শ্রীকান্ত শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট টিমের হয়ে খেলতে যাচ্ছে। একদিন প্র্যাকটিস চলাকালীন সময় তার দেবিকা ম্যাডাম তাকে ফোন করে বলে, ভারতের কোনো বিশ্ববিদ্যালয় তোমাকে ভর্তি করাতে চাচ্ছে না, কারণ কোনো বিশ্ববিদ্যালয়েই আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোনো সিট নেই, কোনো পড়াশোনার সিস্টেম নেই। কিন্তু শ্রীকান্ত যদি চাই তাহলে আমরা বিদেশে আবেদন করতে পারি। ওখানে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়াশোনার সুব্যবস্থা আছে। কিন্তু এটার জন্য শ্রীকান্তকে জাতীয় টিমের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন বাদ দিতে হবে। শ্রীকান্ত তার দেবিকা ম্যাডামকে বলে, ম্যাডাম আগে পড়াশোনা তারপর ক্রিকেট, যেই কথা সেই কাজ। সে বিদেশে পড়াশোনা করার জন্য সে জাতীয় ক্রিকেট টিমের খেলার স্বপ্নকে ত্যাগ করে। সে অনেকগুলো বিদেশি ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ এর কল পায় এবং প্রায় সবগুলো ইউনিভার্সিটি থেকেই তাকে সেখানে পড়াশোনার জন্য সুযোগ দেয়। তারা তাকে ফুল স্কলারশিপ অফার করে। শ্রীকান্ত এবং দেবিকা ম্যাডাম মিলে সিদ্ধান্ত নেয় যে শ্রীকান্ত MIT বোস্টনে পড়তে যাবে। সে হলো ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী যে ভারত থেকে MIT বোস্টনে পড়তে যাচ্ছে এবং এই বিদেশে পড়তে যাওয়ার জন্য তার সমস্ত খরচ বহন করছে তার দেশের একটি ট্রাভেল এজেন্সি। শ্রীকান্তকে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসাররা আটকে দেয়। তারা বলে কোনো দৃষ্টি প্রতিবন্ধীকে একা একা তারা বিমানে ভ্রমণ করতে দেবে না, তাকে অবশ্যই একজন সঙ্গী সাথে রাখতে হবে। শ্রীকান্ত ইমিগ্রেশন অফিসারকে অনেক অনুরোধ করে তাকে একা একা ভ্রমণ করবার অনুমতি দেওয়ার জন্য, কিন্তু তারা বলে এটা কোনোভাবেই সম্ভব না। সে আশেপাশের বাকি প্যাসেঞ্জারদেরকেও অনুরোধ করতে থাকে তাকে সঙ্গ দেওয়ার জন্য, কিন্তু সবাই বলে যে আমাদের দ্বারা এটা পসিবল না। তখন শ্রীকান্ত হতাশায় এয়ারপোর্টের ভিতর চেয়ারে বসে থাকে এবং হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে একজন ইমিগ্রেশন অফিসারকে ডেকে এনে সুন্দর করে একটা ডেমো দেখায় যে সে একা একা কিভাবে বিমানের ভেতর গিয়ে তার সিট খুঁজে বের করবে। আশেপাশের সবাই অনেক খুশি হয় এবং তারা হাততালি দিতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইমিগ্রেশন অফিসার শ্রীকান্তকে একাই বিমানে ওঠার জন্য পারমিশন দেয়। MIT তে শ্রীকান্তের পড়াশোনা খুব দারুণ চলতেছিল। সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য ইভেন্টেও অনেক ভালো করতেছিল। সেখানে পড়াশোনার সময় সে একটা ভারতীয় মেডিকেল স্টুডেন্টের সাথে পরিচয় হয় যার নাম সোয়াতি। সে তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়। একদিন শ্রীকান্তকে তার দেবিকা ম্যাডাম ভারত থেকে ফোন দিয়ে বলে, তুমি কি আর ভারতে ফিরবে না? শ্রীকান্ত বলে, ভারতে গিয়ে আমি আর কি করব, আমি এখানেই ভালো আছি, আমি এখানেই সেটেল হয়ে যাব। এই কথা শোনার পর তার গার্লফ্রেন্ড সোয়াতি এবং দেবিকা ম্যাডাম তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি দেশে ফিরে যাও তাহলে আরো অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে যারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, তাহলে অনেকগুলা শ্রীকান্ত দেশে তৈরি হবে। শ্রীকান্ত বুঝতে পারে যে তার আসলে অন্য দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু দায়বোধ আছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে MIT বোস্টন ছেড়ে ভারতে চলে যাবে এবং সে ভারতে ফিরে যায়। দেশে ফিরে গিয়ে সে দেবিকা ম্যাডামের সাথে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা কম্পিউটার কোর্স সেন্টার ওপেন করে। সে সেখানে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে কম্পিউটার কোর্স শেখায় যেন তারা জব মার্কেটে জব খুঁজে পায়। কিন্তু কেউ আসলে এই ধরনের দৃষ্টি প্রতিবন্ধীদেরকে কোনো চাকরি দিতে চায় না। শ্রীকান্ত নিজেও কিছু প্রতিষ্ঠানে চাকরি করবার জন্য সুযোগ চাই, কিন্তু আসলে কেউই তাকে সুযোগ দিতে চায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। একদিন একটা প্রোগ্রামে প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সাথে সে এই বিষয় নিয়ে কথা বলে। তখন শ্রীকান্তের
মাথায় একটা আইডিয়া আসে যে সে রিসাইকেল গার্বেজ নিয়ে কিছু একটা করতে চায়, কিন্তু তার জন্য আসলে ইনভেস্টর প্রয়োজন। তার কাছে তেমন কোনো ইনভেস্টর নেই। তখন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম তার এই আইডিয়া শুনে অত্যন্ত খুশি হয় এবং তাকে বলে, শ্রীকান্ত তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোম্পানির প্রথম ইনভেস্টর হব। আর তখনই সে সাথে সাথে তাকে 25 লক্ষ টাকার একটা চেক দেয়। শ্রীকান্ত খুব খুশি হয়, কিন্তু তার আসলে আরো বড় ইনভেস্টর লাগবে। তাই সে এমন একজন ইনভেস্টরের খোঁজ করতে থাকে যে তাকে কোটি টাকার উপরেও টাকা ইনভেস্ট করবে। আর ঠিক তেমনই একজনের সে সাক্ষাৎ পায়, তার নাম রবি মান্থা। শ্রীকান্ত রবি মান্থার সাথে দেখা হবার পর তাকে বলে যে সে প্যাকেজিং পেপার নিয়ে বিজনেস করতে চায়। রবি মান্থা শুরুতেই শ্রীকান্তের আইডিয়া শুনে খুব একটা খুশি হয় না। সে বলে, আমার কাছে অনেকেই আরো অনেক ভালো ভালো আইডিয়া নিয়ে আসে, আর তুমি গার্বেজ নিয়ে কাজ করতে চাচ্ছ। তখন শ্রীকান্ত তাকে পুরো আইডিয়াটা বিশ্লেষণ করে। সে তাকে বলে, এটার ফিউচার অনেক ভালো, এটা নিয়ে আসলে মার্কেটে কোনো কম্পিটিটর নেই, তাই আমরা যদি শুরু করি আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। রবি মান্থা শেষ পর্যন্ত তার আইডিয়াতে খুশি হয় এবং তার সাথে কাজ করবার জন্য রাজি হয়। তারা একটা পুরাতন ফ্যাক্টরিকে ভাড়া করে তাদের ব্যবসার জন্য শুরু করে ভারতের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী ফ্যাক্টরি বোলান্ড ইন্ডাস্ট্রি। সে তার ফ্যাক্টরিতে অনেক দৃষ্টি প্রতিবন্ধীদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ দেয়। কিছুদিন যাওয়ার পরেই সে একটা বড় অর্ডার পায় প্যাকেজিং পেপারের। সবাইকে নিয়ে সে আনন্দ করতে থাকে তার প্রথম অর্ডারের জন্য। একদিন তার ফ্যাক্টরিতে তার মেশিন গুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় লোডশেডিং এর জন্য। তখন তারা জানতে পারে যে তাদের প্রায় 87 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে, যেটা আসলে যে মালিক থেকে সেই ফ্যাক্টরিটা কিনেছিল তার দেবার কথা ছিল। শ্রীকান্ত এবং রবি মান্থা সে বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ ম্যানেজারের সাথে কথা বলে যে তাদের এই বিলের ব্যাপারে। তারা ম্যানেজারকে বোঝাতে চেষ্টা করে যে আপনারা যদি আমাদেরকে ফ্যাক্টরিটা চালাতে দেন তাহলে আমরা আস্তে আস্তে আপনাদের বাকি বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবো। বিদ্যুৎ অফিসের ম্যানেজার প্রথমে রাজি না হলেও পরে সে তাদের বলে যে আপনারা ফ্যাক্টরিটা শুরু করতে পারেন, তবে শর্ত একটাই, 1 বছরের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। শ্রীকান্ত তার বিজনেস পুরোদমে শুরু করে দেয়। সে আস্তে আস্তে সফলতার অনেক উঁচুতে চলে যায়, কিন্তু সবাই মনে করে শ্রীকান্ত এই পর্যায়ে এসেছে একমাত্র রবি মান্থার আর দেবিকা ম্যাডামের জন্য। রবি মান্থা ছাড়া আসলে শ্রীকান্ত কিছুই না, আর এই ব্যাপারটাই শ্রীকান্তকে অনেক কষ্ট দিতে থাকে। ফলে তার চরিত্রের মধ্যে এক ধরনের উগ্রতা চলে আসে। সে যাকে তাকে অপমান করতে থাকে। রবি এবং দেবিকা ম্যাডামকেও সে অনেকবার কটু কথায় অপমান করে। একবার শ্রীকান্ত রবির সাথে একটা বিজনেস অ্যাওয়ার্ড নিয়ে ঝগড়া লেগে যায়। শ্রীকান্ত রবিকে বারবার অপমান করতে থাকে যে সব প্ল্যান, সব চিন্তা ভাবনা ছিল আমার, আর তুমি সবকিছু ক্রেডিট নিচ্ছ। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমি একদিন অবশ্যই একটা বড় বিজনেস অ্যাওয়ার্ড পাবো। তাকে তার গার্লফ্রেন্ড সোয়াতি এবং অন্যরাও অনেকবারই বোঝানোর চেষ্টা করে যে শ্রীকান্ত, তুমি যেভাবে সবাইকে ইগনোর করে চলার চেষ্টা করতেছো তুমি আসলে অনেক বিপদে পড়বে একদিন। শ্রীকান্ত আসলে কারোর কথাই পাত্তা দেয় না। সে এমনকি স্থানীয় এক নেত্রীর সাথে রাজনীতি করবার জন্য রাজনীতিতে যোগদান করে। এমন ভাবে যখন তার দিনগুলো কাটতেছে, ঠিক একদিন তার ফোনে একটা কল আসে যে তার কোম্পানি এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে স্পেশাল ক্যাটাগরিতে। সে রবি এবং দেবিকা ম্যাডামকে বলতে থাকে যে তারা ভেবেছিল যে আমি এই পুরস্কারটা পাবো না, কিন্তু আমি সত্যি সত্যি আজকে মনোনীত হয়েছি পুরস্কারটার জন্য। এইদিকে শ্রীকান্ত যে লোক থেকে তার ফ্যাক্টরিটা কিনেছিল তার অনেকগুলো টাকা বাকি ছিল, আর সেই মালিক তাকে বারবার তাগাদা দিতে থাকে তার বাকি টাকা পরিশোধ করবার জন্য। কিন্তু শ্রীকান্ত তাকে টাকা না দিয়ে একদিন সে নেত্রীর দ্বারা কিছু লোক পাঠিয়ে সেই লোকটাকে অপমান করে তার ফ্যাক্টরি থেকে বের করে দেয়। এই ধরনের ব্যাপারগুলো নিয়ে দেবিকা ম্যাডাম এবং রবি খুবই চিন্তিত হয়ে পড়ে। তার দেবিকা ম্যাডাম একদিন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তুমি যে এই রাজনীতিতে জড়িয়ে পড়ছো তারা আসলে তোমার থেকে সুবিধা নিতে চায়, তারা তোমার এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যাপারটাকে ব্যবহার করতে চাচ্ছে, তারা আসলে সবকিছুই করতেছে তাদের নিজেদের স্বার্থের জন্য। শ্রীকান্ত প্রথমে আসলে বুঝতে চায় না তার দেবিকা ম্যাডামকে, কিন্তু একদিন যখন সে দেখে সে নেত্রীর অফিসে সে নেত্রী এবং তার অন্য সদস্যরা তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তখন শ্রীকান্ত বুঝতে পারে আসলে তাকে তারা ব্যবহার করতে চাচ্ছে। সে তার সমস্ত বাজে ব্যবহারের জন্য অনেক রিগ্রেট ফিল করে। সে বুঝতে পারে তার এই ভুলগুলোর জন্য রবি মান্থা তার গার্লফ্রেন্ড সোয়াতি এবং দেবিকা ম্যাডামকে হারাতে বসেছে। তাই সে একদিন রবি মান্থার বাসায় গিয়ে রবির কাছে দুঃখ প্রকাশ করে, তার বাজে ব্যবহারের জন্য তার কাছে সরি বলে। শুধু তাই নয়, সে তার গার্লফ্রেন্ড সোয়াতিকেও কল দিয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার জীবনে ফিরে আসো। আজকে শ্রীকান্ত সবাইকে নিয়ে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সে খুব খুশি যে তার বহুল আকাঙ্ক্ষিত বিজনেস অ্যাওয়ার্ডটি সে পেতে যাচ্ছে। সে পুরস্কারটি হাতে নিয়ে স্টেজে উঠেই দেবিকা ম্যাডাম এবং রবি মান্থার অনেক প্রশংসা করে। সে বলে রবি মান্থার যদি না থাকতো তাহলে আমার এত দূর পর্যন্ত আসা সম্ভব ছিল না। সে তার ভাষণে আরো যোগ করে যে তাকে স্পেশাল ক্যাটাগরিতে এই বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বলে সে আসলে খুব একটা খুশি না। সে উপস্থিত সবাইকে
বলতে থাকে যে অন্য সাধারণ বিজনেসম্যানের মতোই আমি এই অ্যাওয়ার্ডটি পেতে চেয়েছিলাম। আমি কোনো স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নিতে ইচ্ছুক নই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে নয়, আমি অন্য সব সাধারণ মানুষের মতোই সবার কাছে গ্রহণযোগ্যতা চাই। তাই সে কর্তৃপক্ষকে অনুরোধ করে তার এই বিজনেস অ্যাওয়ার্ডটি ফিরে নেওয়ার জন্য। যদি কোনোদিন তাকে অন্য সব সাধারণ বিজনেসম্যানের মতোই গণ্য করে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তবেই সে এই ধরনের বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করবে, তার আগে নয়। সবাই তার এই ভাষণ শুনে অনেক খুশি হয় এবং দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। আর এভাবেই সুন্দর এই সফলতার কাহিনীটি শেষ হয়। তাহলে বন্ধুরা, তোমাদের যদি এই ছবির গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।